গুড মর্নিং। লিডারশিপ এন্ড সাস্টেনেবিলিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ফ্যাসিলিটি প্রিপারেশন ফর হেগ এফএম ভেরিফিকেশন কেমিক্যাল ম্যানেজমেন্ট লেভেল 2 এবং 3 ওয়েবিনারে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদের রেসপন্স জানতে চাচ্ছি যে আপনারা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। আপনার স্ক্রিনে কন্ট্রোল প্যানেলে কোশ্চেনের একটি অপশন দেখতে পাবেন। আমার কথা শুনতে পেলে সেখানে ইয়েস লিখে জানাবেন প্লিজ। অনেকেই আমি আপনাদের রেসপন্সের জন্য একটু ওয়েট করছি। ওকে, থ্যাংক ইউ। আমি আপনাদের রেসপন্স পেয়েছি যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। সুতরাং আমরা প্রসিড করতে পারি সামনে। আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ গোলাম মোতাকাব্বির, কান্ট্রি ম্যানেজার লিডারশিপ অ্যান্ড সাস্টেনেবিলিটি বাংলাদেশ। আমি একজন হিগ এফএম কেমিক্যাল স্পেশালিস্ট ভেরিফায়ার এবং ট্রেনার, জেডডিসি অ্যাপ্রুভ ট্রেনার এবং আমফরি অ্যাপ্রুভ বিপে কনসালটেন্ট এবং এসএলসিপি ট্রেনার। হিগ এফএম ভেরিফিকেশন বা কনসালটেন্সি বা জেডডিসি ট্রেনিং সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের কোনো প্রশ্ন, আপনাদের হয়তো অনেক প্রশ্ন থাকতে পারে। তো কোনো প্রকার প্রশ্ন থাকলে প্লিজ এখানে কন্ট্রোল প্যানেলে একটা অপশন দেখতে পাচ্ছেন। কন্ট্রোল প্যানেল অপশনে কোশ্চেন একটা অপশন দেখতে পাচ্ছেন। এই কোশ্চেন অপশনে আপনার কোশ্চেন লিখে সেন্ড করবেন। আমি চেষ্টা করব আপনাদের সবগুলো কোশ্চেনে ওয়ান বাই ওয়ান আনসার করার জন্য। আজকের এজেন্ডা আমরা যেমনটা অলরেডি আপনারা জেনে থাকবেন, কেমিক্যাল ম্যানেজমেন্ট হিগ ইন্ডেক্সে কেমিক্যাল ম্যানেজমেন্ট লেভেল এবং 2-3 নিয়ে আমরা ডিসকাশন করব। এরপর আমাদের কোশ্চেন এবং ডিসকাশন সেশন থাকবে একটা। দেন আমাদের হিগ এফএম ট্রেনিং অফার, আমাদের কি কি অফার রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো এবং আমাদের কোম্পানি লিডারশিপ এবং সাস্টেনেবিলিটি সম্পর্কে সংক্ষিপ্ত একটু পরিচয় পর্ব দিয়ে দেব। ওকে, আমরা মূল আলোচনায় শুরু করতে পারি। কেমিক্যাল ম্যানেজমেন্ট লেভেল 2 এবং 3। আমরা পূর্বে একটি ট্রেনিং এ বলেছিলাম যে একটি ফ্যাক্টরিতে কেমিক্যাল ম্যানেজমেন্ট, হিগ ইন্ডেক্সে কেমিক্যাল ম্যানেজমেন্টের 23টি প্রশ্ন সকল ফ্যাক্টরির জন্য প্রযোজ্য নয়। যেমনটা বলেছিলাম যে যদি কোনো একটা ফ্যাক্টরি কাটিং অ্যান্ড সুইং শুধু থাকে তাহলে তার জন্য সেই ফ্যাক্টরির জন্য কেমিক্যাল ম্যানেজমেন্টের সবকটি কোশ্চেন অ্যাপ্লিকেবল হবে না। এবং যদি কোনো একটা ফ্যাক্টরি ওয়েট প্রসেস থাকে লাইক প্রিন্টিং, ডাইং, লন্ড্রি অর ওয়াশিং, লেদার অর ট্যানিং অর ফাইবার এক্সট্রুশন, তাহলে সেই ফ্যাক্টরির জন্য কেমিক্যাল ম্যানেজমেন্টের সবকটি কোশ্চেন অ্যাপ্লিকেবল হবে। তাহলে আমরা বলতে চাচ্ছি যে কেমিক্যাল ম্যানেজমেন্টের 23টি প্রশ্ন আপনাকে আনসার করতে হবে কি হবে না সেটা ডিপেন্ড করে আপনার ফ্যাক্টরির প্রোডাকশন প্রসেসের উপর। যদি আপনার ফ্যাক্টরিতে উম এই এই স স্ক্রিনে উল্লেখিত প্রসেস গুলো থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র আপনাকে 23 টি কোয়েশ্চেন আনসার করতে হবে। আদারওয়াইজ আপনার জন্য সবকটি কোয়েশ্চেন আনসার করতে হবে না। সুতরাং আপনি যখন কেমিক্যাল ম্যানেজমেন্টের হিগেনডাস কেমিক্যাল ম্যানেজমেন্টের এই কোয়েশ্চেন আনসার করতে যাবেন, তার পূর্বে অবশ্যই আপনাকে প্রপারলি সিলেক্ট করতে হবে যে আপনার জন্য সবকটি কোয়েশ্চেন অ্যাপ্লিকেবল কিনা। সুতরাং অ্যাপ্লিকেবিলিটি ইজ রিয়েলি ইম্পোর্টেন্ট ফর ইউ। দ্যাট এইজন্য যে আপনাকে যেন আননেসেসারি কোনো কোয়েশ্চেন আনসার করতে না হয়। আমরা এখানে কিছু কোয়েশ্চেন রেখে দিয়েছি কেমিক্যাল ম্যানেজমেন্ট লেভেল 1 এর এবং লেভেল 1 এর কিছু কোয়েশ্চেন আমরা এখানে রেখে দিয়েছি এট এ গ্ল্যান্স দেখার জন্য। আমরা দেখতে পাচ্ছি কেমিক্যাল ম্যানেজমেন্টের লেভেল 1 এর কোয়েশ্চেন রয়েছে কেমিক্যাল ইনভেন্টরি নিয়ে, এমএসডিএস, এমপ্লয়ি ট্রেনিং, এমার্জেন্সি রেসপন্স প্ল্যান, সেফটি ইকুইপমেন্ট, কেমিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল প্রসেসিং বেসড অন এমআরএসএল, আরএসএল, হেলথ এন্ড সেফটি, কেমিক্যাল স্টোরেজ, এমপ্লয়ি ট্রেনিং অন আরএসএল, এমআরএসএল, RSL compliance, MRSL compliance, chemical traceability from process to inventory. এই কোশ্চেন গুলো আপনি এট এ গ্ল্যান্স আপনাদেরকে একটু দেখাচ্ছি, কারণ এই বিষয়গুলো আমাদের 14 নম্বর কোশ্চেনের সাথে এই 13টি প্রশ্ন কিভাবে রিলেটেড সেই বিষয়টা আমরা আলোচনা করব। কেমিক্যাল ম্যানেজমেন্ট লেভেল 2 তে আপনার 3টি কোশ্চেন দেখতে পাচ্ছেন: ইমপ্রুভমেন্ট প্ল্যান, হ্যাজার্ড কেমিক্যাল ডিডাকশন এবং প্রিফার্ড কেমিক্যাল সোর্সিং। এই ৩টি প্রশ্ন আমি পূর্বে ট্রেনিং এ বলেছিলাম, আজকেও বলছি। আপনার ফ্যাক্টরি যদি কাটিং অ্যান্ড সুইং ইন্ডাস্ট্রি হয় অথবা আপনার ফ্যাক্টরিতে লন্ড্রি, লাইক ডাইং, প্রিন্টিং সবকিছু রয়েছে, এই ৩টি প্রশ্ন সবকটা ফ্যাক্টরির জন্যই প্রযোজ্য। সেটা হতে পারে কাট অ্যান্ড সু ফ্যাক্টরি, সেটা হতে পারে ওয়েট প্রসেস ইন্ডাস্ট্রি। লেভেল 3 থেকে শুধুমাত্র একটি প্রশ্ন, ১৭ নম্বর প্রশ্নটি হলো কাট অ্যান্ড সু ফ্যাক্টরির জন্য প্রযোজ্য। আর 18 থেকে 23 এই 6টি প্রশ্ন কাট অ্যান্ড সু ফ্যাক্টরির জন্য অ্যাপ্লিকেবল না। সুতরাং আমরা বলতে পারি লেভেল 2 এবং 3 তে মোট প্রশ্ন রয়েছে আপনার 10টি। এই 10টি থেকে শুধুমাত্র কাট অ্যান্ড সু ফ্যাক্টরিকে আনসার করতে হবে 14, 15, 16 এবং 17। 4টি প্রশ্ন আনসার করতে হবে এবং ওয়েট প্রসেস ইন্ডাস্ট্রির জন্য এখানে এই 10টি সবকটা কোশ্চেন আনসার করতে হবে।
আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট কোশ্চেন কেমিক্যাল ম্যানেজমেন্ট সেকশনের লেভেল 2 ফার্স্ট কোশ্চেন improvement plan for chemical management. Does your facility have an implementation plan to improve your chemical management program? এই ক্ষেত্রে আমাদের আমরা যে কমন মিস্টেকটা দেখতে পাই সেটা হচ্ছে আমরা অনেক সময় ভেরিফিকেশনে গিয়ে দেখে থাকি একটা ফ্যাক্টরিতে অনেক বড় একটা ইমপ্লিমেন্টেশন প্ল্যান রয়েছে। এই কোশ্চেনটার জন্য তারা ডকুমেন্টস রেডি করেছে। বাট আদৌ কি সেই ডকুমেন্টসটা এই কোশ্চেনে এগেনস্টে প্রপার কিনা, অ্যালাইন কিনা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। বেসিক্যালি আপনার ফ্যাক্টরিতে হয়তোবা একটা বিশাল অনেক বড় 10 বা 15 পেজের একটা ইমপ্লিমেন্টেশন প্ল্যান রয়েছে কেমিক্যাল ম্যানেজমেন্ট ডেভেলপ করার জন্য। বাট সেটা কি সত্যি কোশ্চেনের সাথে অ্যালাইন? নো। সামটাইমস মেবি নো, সামটাইমস মেবি ইয়েস। এই কোশ্চেনটা বলছে যে আপনি লেভেল 1 এর যে কটা কোশ্চেন নিয়ে আমরা কথা বললাম, 13টি প্রশ্ন। সেই 13টি প্রশ্নে কোনো কোশ্চেনে কি আপনি প্রপারলি আনসার করতে পেরেছেন কি পারেননি? যদি আপনার লেভেল 1 এ কোনো কোশ্চেন নিয়ে সম্পূর্ণভাবে আনসার করতে না পারেন, সেই জন্য আপনাকে এখানে ইমপ্লিমেন্টেশন প্ল্যান তৈরি করতে হবে ওই 13টি কোশ্চেনের উপর ভিত্তি করে। আমরা যেমন বলে থাকি, এখন অনেকে হয়তোবা বলবেন যে আমরা কেমিক্যাল ম্যানেজমেন্ট লেভেল 1 এর সবকটি কোশ্চেনে গত বছর হিগ ইনডেক্স ভেরিফিকেশন আমরা ইয়েস পেয়েছি। সুতরাং আমাদের জন্য কি এটা প্রযোজ্য? তাহলে আমাদের কি ইমপ্লিমেন্টেশন প্ল্যান থাকতে হবে? ইয়েস। কারণ আমরা বিশ্বাস করি কেমিক্যাল ম্যানেজমেন্ট লেভেল 1 এর সবকটি কোশ্চেন আনসার করতে একটা ফ্যাক্টরি দীর্ঘদিন সময় লাগতে পারে। যেমন কোন জায়গায় সময় লাগতে পারে আমরা একটু স্পেসিফিক করে যদি বলি, যেমন আমরা বলতে পারি যে কেমিক্যাল ইনভেন্টরিতে আমরা প্রায় যে জিনিসগুলো মিস দেখতে পাই সেটা হচ্ছে ক্যাশ নাম্বার মিস দেখতে পাই। অনেক সময় দেখতে পাই হচ্ছে সেটা এক্সপায়ার ডেট থাকে না, লট নাম্বার মিসিং থাকে। তাহলে কোশ্চেন 1 এ আপনার কি প্রবলেম থাকতে পারে একটা কেমিক্যাল ইনভেন্টরিতে? ক্যাশ নাম্বার মিসিং থাকতে পারে, লট নাম্বার মিসিং থাকতে পারে। আপনার এমএইচডিএস প্রপারলি আপডেট হয়নি, সেটা আপনি প্রপারলি আ সেটা আপনার মিসিং থাকতে পারে। এছাড়া এমএসডিএস ২ নাম্বার কোয়েশ্চেন রয়েছে লেভেল 1 এর, যেমন এমএসডিএস সম্পর্কিত। অনেক সময় অনেক ফ্যাক্টরিতে আমরা গিয়ে দেখি যে এমএসডিএস টা সেটা হচ্ছে কি অনেক ব্যাকডেটেড, অথবা এমএসডিএস টা সেটা বেসিক কেমিক্যাল এর ক্ষেত্রে আমরা যদি বলি, অনেক সময় এমএসডিএস টা কি থাকে না, প্রপার থাকে না। এবং এমপ্লয়ি ট্রেনিং এর ক্ষেত্রে হয়তোবা এমপ্লয়ি ট্রেনিং করাচ্ছেন বাট দিস ট্রেনিং ইজ নট ইফেক্টিভ। সুতরাং একটা ইফেক্টিভ ট্রেনিং ইজ রিয়েলি ইম্পোর্টেন্ট। অ্যাজ দ্য এমার্জেন্সি রেসপন্স প্ল্যান, সেফটি ইকুইপমেন্ট, কেমিক্যাল হ্যাজার্ড, এই জায়গাগুলোতে আপনি যদি একটা ফ্যাক্টরি গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করতে হবে। এট এ টাইম একটা ফ্যাক্টরির পক্ষে ইমপ্রুভ করা সম্ভব না। কেমিক্যাল স্টোরেজ আমরা কি মিসিং দেখতে পাই? লেবেল অনেক সময় দেখা যাচ্ছে কি ছোট কেমিক্যাল কন্টেইনার থাকে। তার সাথে সাদা কাগজ দিয়ে আমরা লেবেল পোস্ট করে দেই। বাট সেটা অনেক সময় দেখা যাচ্ছে কি যে একটু পানি পড়লে সে লেবেলটা ধুয়ে মুছে যাচ্ছে, এবং অনেক সময় দেখা যাচ্ছে অনেক লেবেল মিসিং। এমএসডিএস মিসিং, সেকেন্ডারি কন্টেইনমেন্ট ইজ নট প্রপার, ইনকম্পাটিবল কেমিক্যাল গুলো একসাথে স্টোর করা, এই বিষয়গুলো মিসিং থাকে। তো এই ছোট বিষয়গুলো আপনারাও আমার সাথে এগ্রি করবেন কিনা, হয়তোবা এগ্রি করবেন যে এই ছোট বিষয়গুলো আমাদের কন্টিনিউয়াস ওয়েতে আমাদের মিসিং থাকে। সুতরাং আপনি হয়তোবা কেমিক্যাল ম্যানেজমেন্টের গত ভেরিফিকেশনের সমস্ত কোশ্চেন আনসার করেছেন এবং সবকটি কোশ্চেন আনসার করে আনসার ইয়েস হয়েছে। বাট এই বিষয়গুলো আমরা মনে করি এখনো ডেভেলপ করার অপশন রয়েছে। হিগ ইনডেক্স মনে করে যে একটা ফ্যাক্টরিতে কেমিক্যাল ম্যানেজমেন্টের লেভেল 1 কমপ্লিট করতে অনেক দীর্ঘদিন সময় লাগতে পারে। 13 নম্বর কোশ্চেন রয়েছে হচ্ছে লেভেল 1 এ কেমিক্যাল ট্রেসেবিলিটি। এই কেমিক্যাল ট্রেসেবিলিটি আমরা আপনার ফ্যাক্টরিতে হয়তোবা ভেরিফিকেশনের সময় দেখাচ্ছেন হয়তোবা ৫ টা অথবা ১০ টা রেসিপি দেখাচ্ছেন যেখানে আপনার লট নাম্বারটা ইনক্লুড করা আছে। বাট অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে লট নাম্বারটা আ আর আর বাকি প্রোডাকশন প্রসেস এর জন্য বা রেসিপির জন্য কোনো লট নাম্বার ইনক্লুড করা নেই। সুতরাং আ এই লট নাম্বার মিসিং থাকার কারণে এটাও এখানে আপনার দীর্ঘদিন সময় লাগতে পারে যে কেমিক্যাল ট্রেসেবিলিটি করার ক্ষেত্রে যে লট নাম্বার প্রপারলি ইনক্লুড করা আপনার রেসিপিতে সেই অনুযায়ী একটা ফাইনাল প্রোডাক্ট থেকে শুরু করে আপনি কিভাবে ব্যাক স্টেজে গিয়ে কেমিক্যাল ইনভেন্টরিতে লট নাম্বার ট্রেস করবেন। সুতরাং আমরা মনে করি যে এই জায়গাগুলোতে ডেভেলপমেন্ট করার অপশন রয়েছে। সুতরাং আপনারা যখন এই কোশ্চেনটা আনসার ইয়েস করার সময় একটা অ্যাকশন প্ল্যান তৈরি করবেন। সেই অ্যাকশন প্ল্যানটা যেন অবশ্যই কেমিক্যাল ম্যানেজমেন্ট লেভেল 1 এর 13 টি প্রশ্নের উপর ভিত্তি করে করা হয়, এবং সেখানে স্পষ্টভাবে উল্লেখ থাকবে কোন ব্যক্তি এটার জন্য রেসপন্সিবল এবং কবে এটা শেষ করা হবে, কি প্রবলেম কেমিক্যাল ম্যানেজমেন্টের লেভেল 1 এ কোন কোশ্চেন আনসার আপনি ফুললি অ্যাচিভ করতে পারেননি, কেন করতে পারেননি, এই বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ থাকবে। এবং তার এগেইনস্ট এ আপনার একটা অ্যাকশন প্ল্যান থাকবে। এই অ্যাকশন প্ল্যানটা যখন আপনি আপলোড করবেন দেন আপনি
এই কেমিক্যাল ম্যানেজমেন্টের নাম্বার 14 নাম্বার কোশ্চেন আনসারটা ইয়েস পাবেন। এছাড়াও যদি আপনাদের আরো কোনো কোশ্চেন থাকে এই কোশ্চেন এটার উপর, তাহলে অবশ্যই আমাকে কোশ্চেন করবেন প্লিজ। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। Next question, hazardous chemical reduction. Does your facility have an implementation plan to reduce the use of hazardous chemical beyond chemical specified by regulation or restricted substance list or manufacturing restricted substance list? এক্ষেত্রে হচ্ছে কি যে একটা ফ্যাক্টরিতে হয়তোবা বলছে যে আমাদের ফ্যাক্টরিতে কোনো হ্যাজারাস কেমিক্যাল নেই। যেহেতু আমরা 100% পজিটিভ লিস্টেড কেমিক্যাল ব্যবহার করি। বাট আমরা মনে করি যে 100% পজিটিভ লিস্টেড কেমিক্যাল আপনি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি হয়তোবা আপনার কেমিক্যাল গড সার্টিফাইড অথবা অকটেক সার্টিফাইড অথবা ব্লু সাইন অ্যাপ্রুভ অথবা জেডডিসি লেভেল 3 তে রয়েছে। বাট এই সকল পজিটিভ লিস্ট কেমিক্যালের মধ্যেও আপনারা দেখতে পাবেন অনেক সময় কি রয়েছে, কিছু কার্সিনোজেন প্রপার্টিজ রয়েছে কেমিক্যাল গুলোতে। কিছু করেসিভ প্রপার্টিজ রয়েছে অথবা কিছু ইরিটেন্ট প্রপার্টিজ রয়েছে। তো মোস্টলি ডাইসের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে কার্সিনোজেন প্রপার্টিজ আমরা এখনো দেখতে পাই। এবং কিছু কেমিক্যাল লাইক আমি যদি বলি সরি লিকুইড কেমিক্যাল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে করোসিভ প্রপার্টিজটা অনেক বেশি থাকে। তাহলে এই কোশ্চেনটার উদ্দেশ্য কিন্তু এরকম না যে আপনার ফ্যাক্টরিতে আপনি নন পজিটিভ লিস্টেড কেমিক্যাল ইউজ করতেছেন। আপনি পজিটিভ লিস্টেড কেমিক্যাল ইউজ করতেছেন। মোস্ট প্রবাবলি আপনার 100টা কেমিক্যালই পজিটিভ লিস্টেড। বাট সেই পজিটিভ লিস্টেড কেমিক্যালের মধ্যে কোন কেমিক্যালটা হ্যাজার্ডাস লাইক করোসিভ ক্যারেক্টারিস্টিক ক্যারি করে অথবা কার্সিনোজেন ক্যারেক্টারিস্টিক ক্যারি করে, সেগুলোকে আপনাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে। সরি। সুতরাং এই ক্ষেত্রে যেটা করতে হবে, ফার্স্ট আপনাকে একটা হ্যাজার্ড অ্যাসেসমেন্ট করতে হবে। প্রতিটা কেমিক্যালের হ্যাজার্ড ক্লাস অনুযায়ী কেমিক্যাল অ্যাসেসমেন্ট করার পর দেন আপনাকে সিলেক্ট করতে হবে যে কোন কেমিক্যাল গুলো আপনার ফ্যাক্টরিতে এই মুহূর্তে এক্সিস্ট করতেছে যেগুলো ওখানে হ্যাজার্ডাস। দেন এই হ্যাজার্ডাস কেমিক্যাল গুলোকে আপনাকে প্রায়োরিটাইজ করতে হবে। প্রায়োরিটাইজ করে সেগুলোকে আপনাকে রিডিউস করার জন্য আপনাকে একটা অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে। যদি অ্যাকশন প্ল্যান তৈরি করতে পারেন দেন আপনি এই কোশ্চেনটা আনসার ইয়েস পাবেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, একটা ইমপ্লিমেন্টেশন প্ল্যান থাকতে হবে। যে প্ল্যানে একটা গোল থাকবে, টার্গেট থাকবে, অ্যাকশন প্ল্যান থাকবে এবং কি অ্যাকশন নেওয়া হয়েছে সেটা ব্যাখ্যা করা থাকবে। এবং আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন কেমিক্যাল হাইলি হ্যাজারাস এবং এই হাইলি হ্যাজারাস কেমিক্যালের এগেইনস্টে আপনি কি অ্যাকশন প্ল্যান নিয়েছেন। এবং আপনার অ্যাকশন প্ল্যানে যে বিষয়গুলো অবশ্যই উল্লেখ থাকতে হবে, কোন কেমিক্যালের নাম উল্লেখ থাকতে হবে, ওই কেমিক্যালে স্পেসিফিক কোন হ্যাজারাস সাবস্টেন্স কন্টেইন করে সেটা উল্লেখ থাকতে হবে। সেই কেমিক্যালটার এক্সপোজার কেমন হতে পারে, ইন্টেন্সিটি, ফ্রিকোয়েন্সি, ডিউরেশন, এগুলোকে উল্লেখ থাকতে হবে। কি অ্যাকশন নিয়েছেন সে ফেজ আউট করার জন্য অথবা রিডিউস করার জন্য সেটাও, এবং টাইম ফ্রেম থাকতে হবে এবং লিস্ট অফ অল্টারনেটিভ সাবস্টিটিউট কেমিক্যালের নাম থাকতে হবে। টাইমলাইনের কথা যেটা আগেও বলেছি সেটা থাকতে হবে এবং কমপ্লিট একটা মনিটরিং প্রসিডিউর থাকতে হবে যে আপনি এই ওয়েতে মনিটরিং করে এই কেমিক্যাল গুলো আপনার ফ্যাক্টরি থেকে ফেজ আউট করবেন। তাহলে যদি এই ডকুমেন্টস গুলো আপনার ফ্যাক্টরিতে থেকে থাকে তাহলে এই কোশ্চেনের এগেইনস্টে আপনার আনসারটা ইয়েস হবে। আহ, একটা কোশ্চেন আসছে, হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন কোশ্চেন নাম্বার 13 এবং কোশ্চেন নাম্বার 20? কোশ্চেন নাম্বার 13 এবং কোশ্চেন নাম্বার 20 এর মধ্যে মেইন ডিফারেন্সটা আমি একটু কোশ্চেন নাম্বার 20 তে যখন যাব আমি তখন কোশ্চেন নাম্বার 13 এবং 20 এর মধ্যে ডিফারেন্সটা বলবো। সুতরাং আমি একটু প্রসিড করতে চাচ্ছি। দেন আপনারা কোশ্চেন করতে পারেন। আমরা কোশ্চেন সেকশনে গিয়ে আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাশন করব। বাট তারপরেও যদি আপনাদের আহ, আহ, ওকে, আমি ওয়ান বাই ওয়ান ডিসকাশন করবো কোশ্চেন নাম্বার 20 তে গিয়ে। তাহলে যেটা বলছিলাম, কোশ্চেন নাম্বার 15 আনসার করার জন্য আমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন। তাহলে আমরা হ্যাজার্ড অ্যাসেসমেন্ট করার পর আমরা ফার্স্ট প্রায়োরিটাইজ করবো যে কোন কেমিক্যাল হাইলি হ্যাজার্ডাস, দেন সেই কেমিক্যাল গুলো প্রায়োরিটিস উপর ভিত্তি করে আমরা সেই কেমিক্যাল গুলো আমাদের ফ্যাক্টরি থেকে রিডিউস করার জন্য যে প্ল্যান থাকবে, অ্যাকশন প্ল্যান, সেই অ্যাকশন প্ল্যানটা আমরা ভেরিফায়ারকে শো করব। দেন এই কোশ্চেনটা আমরা আনসার ইয়েস পাবো। আপনার এই কোশ্চেনটা আনসার পার্শিয়াল ইয়েস হতে পারে যদি আপনার একটা অ্যাকশন প্ল্যান থাকে বাট সেটা কিনা, সেটা গোল নেই, টার্গেট নেই, প্ল্যান নেই, তাহলে প্ল্যানটা প্রপার না, সেক্ষেত্রে আপনি হয়তো পার্শিয়াল ইয়েস পেতে পারেন। বাট আপনাকে যদি আমি যে কথাগুলো পূর্বে বললাম সেগুলো সমস্ত ডকুমেন্ট যদি থাকে তাহলে আপনার কোশ্চেনটা আনসার ইয়েস হবে। আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি।
Question number 16. Does your facility source already approved or preferred chemical from positive list beyond chemical specified by regulation and or RSL MRSL? এই কোশ্চেনটা আনসার আপনাকে ইয়েস। আমি গত কয়েকদিন আগে একটা ফ্যাক্টরিতে গিয়েছি ভেরিফিকেশনে, তো আমার মনে হয়েছে সেই ফ্যাক্টরিটা ইজিলি এই কোশ্চেনটা আনসার ইয়েস করতে পারতো, বাট তারা নো করেছিল, বাট আমি পরে কোশ্চেনটা আনসার ইয়েস করে দিয়েছি। আমি ইয়েস করে দিয়েছি এই জন্য যে আমি সেই ফ্যাক্টরিতে গিয়ে দেখলাম যে তাদের 80% অর সরি 75% কেমিক্যাল পজিটিভ লিস্টেড। তাহলে এখানে কি করতে হবে? আমাদেরকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে আমার যে কেমিক্যাল গুলো রয়েছে মোস্ট, আমি তো চিন্তা করি আমার 100টা কেমিক্যাল রয়েছে। আমি 100টা কেমিক্যালকে আমি দেখব কোন কেমিক্যাল পজিটিভ লিস্টেড, কোন কেমিক্যাল জেডডিসি লেভেল 3 তে রয়েছে, কোন কেমিক্যাল ব্লু সাইন সার্টিফাইড, কোন কেমিক্যাল গড সার্টিফাইড, কোন কেমিক্যাল অকটেস সার্টিফাইড অথবা অকটেস C2C সার্টিফাইড অথবা কেমচেক আই স্কিন রয়েছে। যদি আমি দেখি আমাদের ফ্যাক্টরিতে 50% এর বেশি কেমিক্যাল পজিটিভ লিস্টেড, তাহলে আমরা কি পাবো? এই কোয়েশ্চেনটা আনসার ফুল ইয়েস পাবো। আমরা শুধু একটু কাজ করতে হবে। আমাদের কেমিক্যাল ইনভেন্টরি যে কেমিক্যাল গুলো রয়েছে, সেই কেমিক্যাল গুলোকে আমরা শুধুমাত্র একটু চেক করে দেখবো সাপ্লায়ারের সাথে কমিউনিকেশন করে, জেডডিসি পোর্টালে কমিউনিকেশন করে যে ওই কেমিক্যালটা কোনো পজিটিভ লিস্টে রয়েছে কিনা। সে পজিটিভ, এখন পজিটিভ লিস্ট কি বলছিলাম আমি? পজিটিভ লিস্ট সেটাই যদি জেডডিসি এমআরএস এর লেভেল এমআরএস জেডডিসি গেটওয়েতে কোনো কেমিক্যাল থাকে লেভেল 1 থেকে 3 মধ্যে, তাহলে সেটাকে আমরা পজিটিভ লিস্ট বলছি। যদি সেটা ব্লু সাইন সার্টিফাইড হয়, যদি গড সার্টিফাইড হয় অথবা অকটেক্স সার্টিফাইড হয়, সেই কেমিক্যাল গুলো হেগ ইন্ডেক্স পজিটিভ লিস্টেড পড়ছে। এর মধ্যে যে কোনো একটা সার্টিফিকেট যদি কোনো একটা কেমিক্যালে থাকে, তাহলে তাহলে সেইভাবে আপনি 100টা কেমিক্যালের মধ্যে আপনি চিন্তা করে একটু হিসাব করে দেখেন কতগুলো কেমিক্যাল আপনার এই যে কোনো একটা সার্টিফিকেট রয়েছে অথবা একাধিক সার্টিফিকেট রয়েছে। সে অনুযায়ী একটা পার্সেন্টেজ করেন। পার্সেন্টেজ করার পর দেখতে পাচ্ছেন 50%, ইয়েস ইউ আর গেটিং ফুল স্কোর হিয়ার। যদি দেখেন লেস দেন 50%, তাহলে সেখানে আপনি পার্শিয়াল ইয়েস পাবেন। তাহলে এই ক্ষেত্রে শুধুমাত্র আপনাকে একটু কষ্ট করে সাপ্লায়ারের সাথে অথবা আপনার যে পার্সেস টিমের সাথে অথবা আপনার যে ডিসি পোর্টালে গিয়ে একটু সার্চ দিতে হবে যে আপনার কেমিক্যাল কোনো একটা পজিটিভ সার্টিফিকেট আছে কিনা। যেটা বলছিলাম যে ইফ ইট ইস লেস দেন 50% পজিটিভ লিস্টেড কোয়ান্টিটি, তাহলে সেটা অবশ্যই আপনার পার্শিয়াল ইয়েস হয়ে যাচ্ছে। এখন এখানে একটা কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে এটা কিন্তু কোয়ান্টিটি আপনার কেমিক্যালের কোয়ান্টিটিকে করে না। যেমন আপনার ফ্যাক্টরিতে যদি মনে করেন যে 20 টন কেমিক্যাল রয়েছে, তার মধ্যে 10 টন কেমিক্যাল পজিটিভ লিস্ট, বিষয়টা কিন্তু এরকম না। এটা কেমিক্যালের নাম্বার হিসাব করতে হবে আপনাকে। 100টা কেমিক্যাল রয়েছে, 100টা কেমিক্যাল ইন্ডিভিজুয়াল কেমিক্যাল রয়েছে। একটা কেমিক্যাল হয়তো সল্ট অথবা সোডা অনেক ক্ষেত্রে দেখা যায় 10 টন রয়েছে, আর একটা ডাইস রয়েছে হচ্ছে আপনার 10 কেজি। তাহলে এগুলোকে আপনাকে কি করতে হবে? এই ভলিউম, কেমিক্যালের ভলিউমের উপর ডিপেন্ড না করে আপনাকে কি করতে হবে? কেমিক্যাল কোয়ান্টিটির উপর আপনাকে এই ক্যালকুলেশনটা করতে হবে। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমি একটু কথা বলে নিচ্ছি যে আমাকে প্রায় কোশ্চেন করে থাকেন অনেকে যে আমি হিগ ইন্ডেক্সে বা কেমিক্যাল ম্যানেজমেন্ট লেভেল 2 3 কেমিক্যাল ম্যানেজমেন্টে আমি স্কিলড হতে চাই, তাহলে আমি সেটা কিভাবে হতে পারি? তো আমি প্রায় এই কোশ্চেন পেয়ে থাকি। আমি মনে করি যে যে কোনো একটা বিষয়ে যে কোনো একটা টপিকসে স্কিলড হওয়ার জন্য কয়েকটা স্টেপে যেতে হয়। ফার্স্ট স্টেপ ক্লাসরুম এডুকেশন অথবা ট্রেনিং। আপনি আজকে যে ট্রেনিংটা পাচ্ছেন সেটা ক্লাসরুম এডুকেশন বলতে পারেন অথবা ট্রেনিং বলতে পারেন অথবা ওয়েবিনার, যেটাই বলি না কেন। দেন হচ্ছে সেকেন্ড স্টেপ হচ্ছে আপনি যে ট্রেনিংটা পেলেন সেই ট্রেনিংটা আপনি যতটুকু শুনলেন সেটার সাথে একটা অবশ্যই গাইডলাইন থাকে। লাইক আমি যদি বিএসএ এর কথা বলি, আমি যদি স্যাডেক্স এর কথা বলি, আমি যদি র‍্যাপ এর কথা বলি, আমি যদি আইসিএস বা এফএল এর কথা বলি, সবারই অথবা বিইপি এর কথা বলি, সবার একটা গাইডলাইন থাকে। তাহলে আমরা কি করব? অথবা হাউ টু হিক গাইডলাইন। সেক্ষেত্রে ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা ক্লাসরুম ট্রেনিং নিব, অথবা সেটা হতে পারে অনলাইন ট্রেনিং, সেটা হতে পারে অফলাইন ট্রেনিং, সেটা হতে পারে ফেস টু ফেস ট্রেনিং। দেন হচ্ছে আমি যে ট্রেনিংটা পাচ্ছি সেই ট্রেনিং এর সাথে আমি গাইডলাইনের কথাগুলো মিলাবো, গাইডলাইনটা পড়বো। এটা সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ হচ্ছে আমি পরীক্ষা দিব, ইমপ্লিমেন্টেশন করব। ইমপ্লিমেন্টেশন হচ্ছে কি? আমি ট্রেনিং থেকে আজকে যা শিখলাম আমি সেটাকেই আমার ফ্যাক্টরিতে ইমপ্লিমেন্ট করব। সেটা হচ্ছে আমি বলতে পারি প্র্যাকটিক্যাল ক্লাস। এরপর ফোর্থ স্টেপ হচ্ছে যে আমি পরীক্ষা দিব। পরীক্ষা হচ্ছে ভেরিফিকেশন। তবে ভেরিফিকেশনের সময় আমরা প্রায় যেটা দেখতে পাই, আমি কোনো আমাদের নরমালি একটাই থাকে যে ভেরিফায়ার আসবে, ভেরিফায়ার এসে ভেরিফিকেশন করে চলে যাবে। বাট আপনারা প্লিজ আস্ক মোর অ্যান্ড মোর কোয়েশ্চেন টু দ্য ভেরিফায়ার্স।
আপনার একটা কোশ্চেন ইয়েস হয়েছে, এখন আপনি হয়তো বা চিন্তা করছেন আমি এটা নিয়ে আর কোনো কোশ্চেন, তারপরও আপনি ভেরিফায়ারকে কোশ্চেন করেন, স্যার বা ভাই এটা কিভাবে আরো ভালোভাবে ডেভেলপ করা যেতে পারে। তাহলে আমরা যদি এই 4 টা স্টেপ শুধুমাত্র ফলো করি, ফার্স্ট হচ্ছে ক্লাসরুম এডুকেশন, সেকেন্ড হচ্ছে আপনার আমি যে এডুকেশনটা পেলাম সেটার সাথে হাউ টু হিট গাইডলাইনটা পড়বো, দেন সেটা ফ্যাক্টরিতে আমি ইমপ্লিমেন্টেশন করব, অ্যান্ড ভেরিফিকেশনের সময় আমি দেখব যে আমার কোন কোশ্চেন ইয়েস হলো এবং কোন কোশ্চেন নো হলো, এবং কোন কোশ্চেন নো হলে কেন, সেটা আমি ভেরিফায়ারকে কোশ্চেন করবো যে এটা আমি কিভাবে ভালোভাবে আরো ইমপ্লিমেন্ট করতে পারি, আমাকে গাইডলাইন দিয়ে যান। আর যদি কোনো কোশ্চেন ইয়েস হয় তাহলে সেক্ষেত্রে আপনি কোশ্চেন করতে পারেন ভেরিফায়ারকে যে এর থেকে কি আরো কোনো ভালো ওয়েতে আমরা এই ডকুমেন্টটা প্রিপেয়ার করতে পারি কিনা। এই প্রসেস গুলোকে মাধ্যমে একটা ব্যক্তি যে কোনো একটা টপিকস এর উপর স্কিল বা এক্সপার্ট হতে পারে। সেক্ষেত্রে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভেরিফিকেশনের সময় যাকে দিয়ে ভেরিফাই করান না কেন, যেই ভেরিফাইং বডি হোক না কেন, সবাইকে প্লিজ ভেরিফায়ারকে মোর এন্ড মোর কোশ্চেন আস্ক করুন যে আমি এই বিষয়টা ইয়েস করেছি, এটা ইজ ইট ওকে অর এনি ইমপ্রুভমেন্ট অর এখানে আপনার রিকমেন্ডেশন এটসেট্রা। তাহলে এর মাধ্যমে আমি মনে করি যে আপনারা আহ, যে কোনো টপিকসে স্কিল হতে পারেন। ওকে, লেটস মুভ অন টু দ্য কোশ্চেন নাম্বার 17. Does your facility collaborate with brand and or chemical supplier to select chemical for alternative assessment? আপনার ফ্যাক্টরিতে আপনার কেমিক্যাল হ্যাজার্ড অ্যাসেসমেন্ট করেছেন, অথবা আপনার ফ্যাক্টরিতে একটা ইনচেক রিপোর্ট রয়েছে, অথবা বিহাইভ রিপোর্ট রয়েছে, অথবা একটা অথবা একটা ক্লিন চেইন রিপোর্ট রয়েছে। সেখান থেকে দেখতে পেলেন যে কোনো একটা কেমিক্যাল আপনার নন কনফর্মিটি বা সেটা ফুল ইনফরমেশন নেই। আমি প্রায় দেখে থাকি যে ইনচেক রিপোর্টে অথবা বিহাইভ রিপোর্ট অথবা ক্লিন চাইট বিভিইকিউ রিপোর্টে কমপ্লিট ইনফরমেশন আমরা লাইক সবকটা কেমিক্যাল কি করে কমপ্লাই করে না, কিছু কেমিক্যাল থাকে দেখা যাচ্ছে কি ইনফরমেশন মিসিং থাকে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি আপনার কেমিক্যাল সাপ্লায়ারের সাথে কমিউনিকেশন করবেন, ব্র্যান্ডকে সিসিকে রেখে ব্র্যান্ড অথবা ব্র্যান্ডের সাথে কমিউনিকেশন করবেন, অথবা ব্র্যান্ড আপনাকে একটা কেমিক্যাল দিল, আপনাকে ব্র্যান্ড আপনাকে একটা হয়তো বা মেল দিল যে ইউর দিস কেমিক্যাল, যখনই অবশ্যই আপনার বিভি কিউব রিপোর্ট অথবা বিহাইভ রিপোর্ট অথবা ক্লিন চেন রিপোর্টটা কে পাচ্ছে, ব্র্যান্ড দেখতেছে, দেখার পর আপনাকে যদি কোনো মেল দেয় যে আপনার এই কেমিক্যালটা আপনাকে অল্টারনেটিভ ওয়েতে যাওয়া উচিত, তো যদি এরকম কোনো মেল পান সঙ্গে সঙ্গে সেই মেলটা আপনি ফরওয়ার্ড করে দিবেন হচ্ছে আপনার কেমিক্যাল সাপ্লায়ারকে যে আমরা আপনাদের এই ডাইসটি ইউজ করতেছি, এই ডাইসে এই অবস্থায় রয়েছে, সুতরাং আপনারা কি আমাদেরকে অল্টারনেটিভ কোনো ডাইস দিতে পারবেন কিনা। যদি অল্টারনেটিভ ডাইস দিতে পারবে কি পারবে না সেটা হয়তো বা পরের বিষয়, বাট আপনি একটা কিসের মধ্যে রয়েছেন, আপনি একটা কমিউনিকেশনের মধ্যে রয়েছেন, আপনি একটা অ্যাপ্রোচের মধ্যে রয়েছেন আপনার অল্টারনেটিভ কেমিক্যাল ইন করানোর জন্য। তো এরকম কমিউনিকেশন বা কোলাবোরেশন যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে কি পাবেন, এখানে কোশ্চেন আনসার ইয়েস পাবেন। সেক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, আপনাকে প্রায়োরিটিজ লিস্ট অফ অল্টারনেটিভ ফর কেমিক্যাল, আপনাকে একটা লিস্ট করতে হবে যে এই কেমিক্যালটা আমি প্রায়োরিটিজ বেসিসে অল্টারনেটিভে নিয়ে যেতে চাচ্ছি। আপনার এমআরএস আর আরএসএল সাবস্টেন্স কনসার্ন কোনো কেমিক্যাল রয়েছে কিনা, বা ক্যান্ডিডেট লিস্ট রয়েছে কিনা, বা এসভিএস লিস্ট রয়েছে কিনা সেগুলো, এবং মিটিং মিনিটস ফর্ম কোলাবোরেটিভ মিটিং বিটুইন ফ্যাসিলিটি কাস্টমার। এক্ষেত্রে যেটা হতে পারে যে আমরা হয়তো বা অনেক সময় একটা হান্সম্যান অথবা সিএসটি অথবা আমরা যদি বলতে ডাইস্টারিক অথবা বিএসএফ এ, তাদের সাথে হয়তো মিটিং মিনিটস অনেক সময় পসিবল হয় না। সেক্ষেত্রে যদি আপনার মেল কমিউনিকেশন থাকে কন্টিনিউয়াস ওয়েতে যে আমি এই কেমিক্যাল দিস এন্ড দ্যাট কেমিক্যাল আই উড লাইক টু চেঞ্জ ইন ফ্রম মাই ফ্যাসিলিটি, তো সেটাও অনেক সময় অ্যাকসেপ্টেবল। তো সুতরাং আপনারা যেটা করবেন, প্লিজ কমিউনিকেট উইথ ইউর সাপ্লায়ার কেমিক্যাল সাপ্লায়ার মোর এন্ড মোর। আপনার যে সকল কেমিক্যাল আপনারা এই সকল রিপোর্ট থেকে আপনার অথবা আপনার নিজেরা হ্যাজার্ড অ্যাসেসমেন্ট করে মনে করতেছেন এই কেমিক্যাল গুলো আমাদের চেঞ্জ করা উচিত, তাহলে সেই কেমিক্যাল গুলো আপনারা চেঞ্জ করার জন্য কমিউনিকেশন করে এই ডকুমেন্টস গুলো রেখে দিবেন, এবং এই ডকুমেন্টস গুলো যখন ভেরিফায়ার দেখবেন তখন সেই কোশ্চেনটা আপনার আনসার ইয়েস করে দিবেন। ওকে, নেক্সট কোশ্চেন আমরা আসছি। Human and environment hazard analysis. Does your facility contribute a chemical analysis against human and environment hazard criteria? সেটা হচ্ছে persistence, bioaccumulative and toxic to this alternative process. আপনি আপনার ফ্যাক্টরিতে যে সকল কেমিক্যাল রয়েছে সেই কেমিক্যাল গুলোকে অল্টারনেটিভ প্রসেসে নেওয়ার জন্য আপনি কি কোনো অ্যাসেসমেন্ট বা অ্যানালাইসিস করেছেন কিনা।
যে সেই কেমিক্যাল গুলো কিভাবে আপনার হিউম্যান এবং এনভায়রনমেন্টের জন্য হ্যাজার্ডাস, সেটা কি পারসিস্টেন্স, বায়োঅ্যাকুমুলেটিভ অর টক্সিক কোনো প্রপার্টি ক্যারি করে কিনা। আমরা এক্ষেত্রে যেটা করতে পারি, প্রতিটা কেমিক্যালের আগে নাম লিখবো। কেমিক্যাল নাম্বার 1 লাইক যেকোনো একটা কেমিক্যাল হতে পারে। সেটা আমরা দেখবো প্রায়োরিটি ইফেক্ট দেখবো। সেটা কি কার্সিনোজেন, মিউটাজেনিক অথবা রিপ্রোডাক্টিভ অথবা ডেভেলপ এন্ডোক্রনিক ডিসরাপশন রয়েছে কিনা, সেগুলোকে আমরা অ্যানালাইসিস করব। দেন আমরা দেখবো এই কেমিক্যালটা কিভাবে আমাদের স্কিনের জন্য সেন্সিটাইজেশন ফর স্কিন অর রেসপিরেটরি সিস্টেমের জন্য এটা ক্ষতিকর কিনা, এটা করসিভ কিনা, এটা হচ্ছে আপনার আই চোখের জন্য ক্ষতিকর কিনা, এবং এটা অ্যাকিউট বা ক্রনিক বা পারসিস্টেন্স বা বায়োঅ্যাকুমুলেটিভ কোনো ফ্যাট ডিজিজের সাথে এটা রিলেটেড কিনা, এই বিষয়গুলোকে আমাদের কি করতে হবে, ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে। করার পর আমাকে একটা কমপ্লিট হ্যাজার্ড অ্যাসেসমেন্ট রিপোর্ট তৈরি করতে হবে। এই রিপোর্টের উপর ভিত্তি করে আমাদেরকে প্রায়োরিটি করতে হবে এবং একটা অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে, এবং সেই অ্যাকশন প্ল্যানটা শুড বি ক্লিয়ার ফর সেফার অল্টারনেটিভ। অ্যান্ড দেন এই অ্যাসেসমেন্ট অবশ্যই ইভালুয়েশন করার জন্য ইভালুয়েট করতে হবে। তো এই প্রসেসটার মাধ্যমে যদি আপনি এই কেমিক্যাল হ্যাজার্ড অ্যাসেসমেন্ট করতে পারেন প্রপারলি, আমি যে বিষয়গুলো আপনার সাথে কথা বললাম, যে আপনাকে এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট এবং হিউম্যান বিং, এই দুটো বিষয়কে আপনাকে কি করতে হবে, কনসিডারেশন এনে আপনাকে হ্যাজার্ড অ্যাসেসমেন্ট করতে হবে। হ্যাজার্ড অ্যাসেসমেন্ট করা এবং এই জন্য এবং প্রতিটা যে সকল কেমিক্যাল হ্যাজার্ডাস, সে সকল কেমিক্যাল অল্টারনেটিভ উম সে সকল কেমিক্যালকে অল্টারনেটিভ নেওয়ার জন্য, অল্টারনেটিভ কেমিক্যাল ব্যবহার করার জন্য আপনার যদি কোনো প্ল্যান থাকে, তাহলে এই ডকুমেন্টস গুলো যদি আপনার থাকে, দেন আপনি এই কোশ্চেনটা আনসার ইয়েস থাকবে। যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, হ্যাজার্ড কেমিক্যাল অ্যাসেসমেন্ট হ্যাজ বিন কন্ডাক্টেড facility using information to priorities and had created an action plan with clear implementation towards safer alternative. সুতরাং সুতরাং এই কোশ্চেনটা আনসার ইয়েস করার জন্য আমাদের এই দুইটা ডকুমেন্টস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, এবং এই হ্যাজার্ড অ্যাসেসমেন্টের জন্য সম্পূর্ণ সমস্ত কেমিক্যালের, প্রতিটা কেমিক্যালের জন্য যেন ইন্ডিভিজুয়াল হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, লাইফ সাইকেল অ্যানালাইসিস। Does your facility contribute an analysis of life cycle impact to this alternative process? এই কোশ্চেনটা বেসিক্যালি, লাইফ সাইকেল অ্যানালাইসিসটা কি? লাইফ সাইকেল অ্যানালাইসিস ইজ আ মেথোডোলজি যেটা কিনা এনভায়রনমেন্ট এবং এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেস করে। একটা প্রোডাক্টে আমি যদি চিন্তা করি, একটা প্রোডাক্ট আমরা যখন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে তৈরি করি, সেটা হতে পারে আমি একটা নিট আইটেম চিন্তা করি, একটা নিটের টি শার্ট চিন্তা করি, সেটা শুরু হয় কোথা থেকে? সেটা ফাইবার থেকে শুরু হয়। ফাইনাল ফাইবার থেকে শুরু হওয়ার পর সেটাকে আমরা কি করি, স্পিনিং করি, দেন নিটিং করে, নিটিং করার পর সেটা ডাইং করি, কাটিং, এর মাঝখানে প্রিন্টিং থাকতে পারে, এমব্রয়ডারি থাকতে পারে, প্রিন্টিং এমব্রয়ডারি পর হচ্ছে বা কাটিং এর পর প্রিন্টিং অথবা এমব্রয়ডারি, দেন হচ্ছে সেটা সুইং এ যাচ্ছে, ফাইনাল প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেটা শিপমেন্ট হচ্ছে, শিপমেন্ট হওয়ার পর সেটা কোনো কনজিউমার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সেটা ব্যবহার করছেন, ব্যবহার করার পর সেটা সে ফেলে দিচ্ছে। তাহলে এই যে প্রোডাক্টটা আমি বললাম যে যেখান থেকে তুলা চাষ হচ্ছে, ফাইবার চাষ হচ্ছে, সেখান থেকে শুরু করে ফাইনাল প্রোডাক্ট পর্যন্ত, এটা টোটাল লাইফ সাইকেল। এই টোটাল লাইফ সাইকেলে এই প্রোডাক্টটা পরিবেশের জন্য কতটুকু নেগেটিভ ইম্প্যাক্ট বয়ে আনছে, সেটাকে অ্যাসেস করা হচ্ছে লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট। এটাকে আমরা বলতে পারি ক্রেডেল টু গ্রেভ। ক্রেডেল হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। একটা প্রোডাক্টের জন্ম কোথা থেকে শুরু হয়? একটা প্রোডাক্টের জন্ম শুরু হয় ফাইবার, চাষ থেকে, মৃত্যু হয় কোথায়? ফাইনাল ইউজার, যে ব্যক্তি কিনা ফাইনালি ব্যবহার করে সেটাকে ডিসকার্ড করে ফেললো, সেটা হচ্ছে আমাদের গ্রেভ। তো সেক্ষেত্রে আমরা কিভাবে এটা করতে পারি? একটা ম্যানুফ্যাকচারিং প্রসেসে আমাদের এফিসিয়েন্সি ডিপেন্ড করে তিনটি বিষয়ের উপর: একটা কেমিক্যাল সিলেকশনের উপর, ম্যানুফ্যাকচারিং প্রসেসের উপর এবং মেশিনের উপর। যেমন আমরা বলতে পারি যে এই লাইফ সাইকেল অ্যানালাইসিসের মূল উদ্দেশ্য হচ্ছে যে এনভায়রনমেন্টাল ফুটপ্রিন্টটা কি হচ্ছে এই প্রোডাক্ট দ্বারা, অথবা এই প্রোডাক্ট পরিবেশের উপর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কতটুকু ক্ষতিকর বা নেগেটিভ ইম্প্যাক্ট বয়ে আনছে, সেটাই হচ্ছে আমাদের এখন মূল উদ্দেশ্য। তো সেটা করার ক্ষেত্রে আমরা দেখব যে কেমিক্যাল সিলেকশনের ক্ষেত্রে আমরা অবশ্যই এখানে একটু অবশ্যই থাকবো, আমরা কেয়ারফুল থাকবো। লাইক অনেক কেমিক্যাল রয়েছে যে কেমিক্যাল কিনা
3টা প্রসেসের পরিবর্তে 2টা প্রসেসে ডাইং করতে হেল্প করে, বা 4টা প্রসেসে পরিবর্তে 2টা প্রসেসে ওয়াশিং করতে হেল্প করে। তো আমাদেরকে এরকম কেমিক্যাল এখানে কি করতে হবে? ইন্ট্রোডিউস করতে হবে। দেন ম্যানুফ্যাকচারিং প্রসেসে অনেক সময় দেখা যাচ্ছে ব্ল্যাক ফেব্রিক ডাইং এর ক্ষেত্রে 13টা স্টেপ অথবা ডাবল পার্ট ডাইং এর ক্ষেত্রে 14টা স্টেপ। আমরা চিন্তা করব, দেখব, আমার প্রোডাকশন টিমের সাথে কথা বলে দেখব, আর&ডি করে দেখব যে ব্ল্যাক ফেব্রিক 13টা স্টেপের পরিবর্তে কি আমার কম স্টেপ আনতে পারি কিনা। এখন প্রশ্ন হচ্ছে 13টা স্টেপের পরিবর্তে যদি আমরা 11টা স্টেপ আনি তাহলে সেটা কিভাবে আমাদেরকে হেল্প করছে? যদি যত বেশি স্টেপ হবে ডাইং এ, তত বেশি পরিমাণে ওই পার্টিকুলার ফেব্রিকের জন্য ওয়াটার কনজাম্পশন, এনার্জি কনজাম্পশন, জিএইচ ইমিশন রিডাকশন, ওয়েস্ট জেনারেশন, এই সবকিছু বেশি হবে। তার মানে কি ওই প্রোডাক্ট দ্বারা পরিবেশে ইমপ্যাক্ট, নেগেটিভ ইমপ্যাক্ট বেশি হবে। যদি আমরা ডাইং এর প্রোডাকশন প্রসেস বা ওয়াশিং এর প্রোডাকশন প্রসেস কমিয়ে নিয়ে আসতে পারি, স্টেপ কমিয়ে নিয়ে আসতে পারি, তাহলে সেই প্রোডাক্টের জন্য পরিবেশের উপর ইমপ্যাক্টটা কি আসবে? কমে আসবে। এছাড়াও আমরা মেশিনারিজ এর উপর খেয়াল রাখবো যে একটা ডাইং মেশিন সেটা কি আপনার প্রপারলি ফাস্ট প্রসেস টাইম রয়েছে কিনা, লো এনার্জি কনজাম্পশন করে কিনা, মিনিমাম ওয়াটার কনজাম্পশন করে কিনা, এই বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো। তো এইভাবে যদি আমরা ব্লু কিছু ডকুমেন্ট রেডি করতে পারি, লাইক থার্ড পার্টি অ্যাসেসমেন্ট, অথবা নিজেরা একটা অ্যাসেস করবো যে আমাদের এই প্রোডাক্টের দ্বারা লাইফ সাইকেল অ্যানালাইসিস কিরকম হচ্ছে, বা এনভায়রনমেন্টের উপরে এই এই এনভায়রনমেন্টের উপরে ইটা এই প্রোডাক্টটা কিভাবে নেগেটিভ ইমপ্যাক্ট আনছে, অথবা ব্লু এক্সপার্ট অ্যাসেসমেন্ট রিপোর্ট, অথবা পিএলসি বা লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট রিপোর্ট, এগুলো যদি, অথবা এমএফসিএ, এগুলো যদি আমাদের থাকে, দেন আমরা কি করতে পারি? এই কোশ্চেনটা আনসার ইয়েস করতে পারি। হয়তো বা এই কোশ্চেনটা আমি প্রায় সময় দেখতে পাই এই কোশ্চেনটা আনসার ন হয় অনেক ফ্যাক্টরিতে। এই বিষয়ে যদি আপনার কোনো কোশ্চেন থাকে, আপনারা আমাকে ওয়ান টু ওয়ান কোশ্চেন করতে পারেন, অথবা এখনো যদি কোনো কোশ্চেন থাকে এরপর আমাকে কোশ্চেন করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কোশ্চেন আনসার করার জন্য। ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন এমএফসিএ, ম্যাটেরিয়াল ফ্লো কস্ট অ্যাকাউন্টিং। এটা একটা ম্যানেজমেন্ট সিস্টেম টুলস যেটা কিনা ইন্ডাস্ট্রিগুলোকে ম্যাটেরিয়ালের পটেনশিয়াল এনভায়রনমেন্টাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল কনসিকুয়েন্স বুঝতে সহায়তা করে। সুতরাং এমএফসি এর মাধ্যমেও আপনারা কি করতে পারেন? লাইফ সাইকেল অ্যানালাইসিস করতে পারেন। কোশ্চেন নাম্বার 20, ট্রাসেবিলিটি টু এ লট নাম্বার। একটা ভাই আগে কোশ্চেন করেছেন যে কোশ্চেন নাম্বার 13 এবং কোশ্চেন নাম্বার 20 এর মধ্যে ডিফারেন্সটা কি? কোশ্চেন নাম্বার 13 এবং 20 এর মধ্যে ডিফারেন্স। ওকে। ফার্স্ট আমি আসতেছি এই কোশ্চেনটার উদ্দেশ্য কি? এই কোশ্চেনটার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর যে প্রান্তেই আপনার ফ্যাক্টরি থেকে একটা প্রোডাক্ট তৈরি হোক না কেন, সেটা হতে পারে সেটা হতে পারে আপনার সুইডেন, সেটা হতে পারে আপনার ব্রাজিল, সেটা হতে পারে আপনার যদি চিন্তা করি আফ্রিকার কোনো কান্ট্রি, তিউনিসিয়া, যে আপনার ফ্যাক্টরিতে একটা প্রোডাক্ট তৈরি হলো, তৈরি হওয়ার পরে সেই প্রোডাক্ট থেকে আপনার কি হলো? একটা একটা বেবি সেই প্রোডাক্টটা ব্যবহার করছে, এবং এবং বেবির উপর শরীরে একটা সরি বেবির শরীরে একটা ক্ষতিকর বা স্কিন ইরিটেশন দেখা দিচ্ছে। তাহলে এই উদ্দেশ্য হচ্ছে আপনার এই প্রোডাক্টটা কোন কেমিক্যাল ব্যবহার করা হয়েছে সেটাকে ট্রেস করা। সেক্ষেত্রে আপনাকে কি থাকতে হবে? অবশ্যই আপনার ফ্যাক্টরিতে একটা সিস্টেম বা প্রসেস থাকতে হবে, যার মাধ্যমে আপনি কি করবেন? একটা কেমিক্যালকে লট নাম্বার সহ ট্রেস করতে পারবেন। এখন ফার্স্ট হচ্ছে যে লট নাম্বারটা কি? লট নাম্বার হচ্ছে আইডেন্টিফিকেশন নাম্বার একটা পার্টিকুলার কোয়ান্টিটি বা মেটেরিয়াল অথবা সিঙ্গেল ম্যানুফ্যাকচার, লাইক একটা পার্টিকুলার প্রোডাক্টের জন্য একটা আইডেন্টিফিকেশন নাম্বার। অনেক সময় আমাদের কাছে কোশ্চেন থাকে যে স্যার লট নাম্বার নেই, আমাদের কাছে ইনভয়েস নাম্বার আছে, সেটা কি গ্রহণযোগ্য কিনা? আসলে ইনভয়েস নাম্বার, লট নাম্বার দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। ইনভয়েস নাম্বার কখনোই গ্রহণযোগ্য না, আপনাকে অবশ্যই লট নাম্বার দিয়েই আপনাকে ট্রেসেবিলিটি করতে হবে। ফার্স্ট এটা হচ্ছে যেটা করতে পারেন, আপনারা একটা প্রোডাক্ট নেবেন, একটা প্রোডাক্ট আপনার ফ্যাক্টরিতে রয়েছে সেটা নিবেন, নেওয়ার পরে সেই প্রোডাক্টটা কি করবেন? এখানে প্রোডাক্টের গায়ে একটা কেয়ার লেভেল বা সাইজ লেভেল রয়েছে, কেয়ার লেভেল একটা নাম্বার থাকে। সেই নাম্বারটা থেকে আপনি ব্যাক করবেন, মার্চেন্ডাইজিং এর সাথে কথা বলে দেখবেন যে আমি এখানে এই কোশ্চেনটা আনসার করার জন্য আপনাকে একটা প্রসিডিউর থাকতে হবে, কমপ্লিট প্রসিডিউর, যে আপনি কিভাবে কেমিক্যালটাকে ম্যানুফ্যাকচারিং প্রসেস থেকে আপনি লট নাম্বার পর্যন্ত আসতে পারেন। কমপ্লিট
কমপ্লিট একটা প্রসিডিউর থাকতে হবে। সে প্রসিডিউর স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন থাকবে যে আপনি ফার্স্ট একটা প্রোডাক্ট নিলেন আপনার ফিনিশিং সেকশন থেকে। সে প্রোডাক্ট নেওয়ার পরে সেখানে একটা কোড আইডেন্টিফিকেশন নাম্বার রয়েছে কেয়ার লেভেলে। সে নাম্বার থেকে আপনি মার্চেন্ট টিমকে বললেন। দেন সেটা থেকে কবে সেটা নিটিং হলো, নিটিং কিভাবে হলো, নিটিং এর একটা আইডেন্টিফিকেশন নাম্বার থাকবে। নিটিং থেকে ডাইং এ গেল, ডাইং এ একটা ব্যাচ নাম্বার ক্রিয়েট হলো। ব্যাচ নাম্বার ক্রিয়েট হওয়ার পর একটা রেসিপি তৈরি হলো। রেসিপিতে আপনার লট নাম্বারটা উল্লেখ থাকতে হবে এবং সেই লট নাম্বার এগেইনস্টে ওই মাসে একটা পার্টিকুলার মাসে ওই লট নাম্বার এগেইনস্টে আপনার কেমিক্যাল ইনভেন্টরিতে লট নাম্বার রয়েছে কিনা সেটা আপনাকে যদি এই সমস্ত একটা প্রসিডিউর থাকবে। এই প্রসিডিউরের পাশাপাশি যে সকল ডকুমেন্টস আপনার জন্য অ্যাপ্লিকেবল, প্রোডাক্ট ব্যাচ থাকতে হবে, রেসিপি কার্ড থাকতে হবে, রেসিপি কার্ডে আপনার লট নাম্বার থাকতে হবে, ফর্মুলেশন শিট থাকতে হবে, প্রসেস ইনস্ট্রাকশন থাকতে হবে এবং ল্যাবের রেকর্ড থাকতে হবে, কেমিক্যাল মিক্সিং ব্লেন্ডিং এর প্রসেসের লগ থাকতে হবে। এই সমস্ত ডকুমেন্টস যখন আপনার ফ্যাক্টরিতে অ্যাভেলেবেল থাকবে তখন আপনি কোশ্চেনটা আনসার ইয়েস পাবেন। এখন অনেক ক্ষেত্রেই এই ডকুমেন্টসটা আমরা দেখে থাকি যে এই ডকুমেন্টসটা আপনার ফ্যাক্টরিতে প্র্যাকটিস রয়েছে, কিন্তু আপনি ডকুমেন্টসটা প্রপারলি গুছিয়ে আনতে না পারার কারণে এই কোশ্চেনটা আনসার আপনার প্রায় নো করে থাকেন। সুতরাং আপনাদেরকে কি করতে হবে, প্লিজ এখানে একটু খেয়াল রাখবেন যে আপনারা এই সমস্ত প্র্যাকটিসটাকে একটু অ্যালাইন করতে হবে যে আমার ফার্স্ট প্রসেস থেকে শুরু করে লাস্ট লট নাম্বার পর্যন্ত এই প্রসেসটাকে অ্যালাইন করতে হবে এবং সেই ডকুমেন্ট গুলো প্রপারলি রেডি রাখতে হবে। এখন একটা কথা কোশ্চেন আসছে যে হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন কোশ্চেন 13 এন্ড 20? ক্যান ইউ এখানে প্লিজ একটু দেখবেন 13 নম্বর এবং 20 নম্বর কোশ্চেনের মধ্যে মেইন ডিফারেন্সটা হচ্ছে যে একটা প্রোডাক্ট ক্ষেত্রে আহ 13 নম্বর কোশ্চেন হচ্ছে আপনার প্রোডাক্টে ফাইনাল প্রোডাক্ট তৈরি হওয়ার আগেই আপনার ডাইং এর এন্ড থেকে শুরু করে আপনি লট নাম্বার ব্যাক করতে পারেন কিনা। আর 20 নাম্বার কোশ্চেন বলতেছে যে আপনার রেডি প্রোডাক্ট পৃথিবীর যে কোনো প্রান্তে থাক না কেন সেক্ষেত্রে আপনি লট নাম্বার ব্যাক করতে পারেন কিনা। দিস ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন কোশ্চেন নাম্বার 13 এন্ড 20। ডাইং এ ব্যাচ শেষ হয়ে গেছে, সেই ডাইং এ ব্যাচ শেষ হওয়ার পরে সেটা আপনার কাটিং এ যাচ্ছে, আপনি সেখান থেকে আপনার লট নাম্বার ব্যাক করা, এটা কোশ্চেন নাম্বার 13 ইন্টেনশন। এবং কোশ্চেন নাম্বার 20 ইন্টেনশন হচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রোডাক্ট আনার পর সেই প্রোডাক্টটাকে আপনি কি করতে পারেন, আপনি লট নাম্বারে ব্যাক করাতে পারেন কিনা। তো যে কথা বলছিলাম যে এই ডকুমেন্টস গুলো থাকার পর আপনি কোশ্চেন আনসার ইয়েস পাচ্ছেন। কোশ্চেন নাম্বার 21, কোয়ালিটি অ্যাসুরেন্স প্রোগ্রাম। কোয়ালিটি অ্যাসুরেন্স প্রোগ্রাম প্রতিটা ফ্যাক্টরিতেই আমি মনে করি এখন প্রায় ফ্যাক্টরিতে কোয়ালিটি অ্যাসুরেন্স প্রোগ্রাম এনশিওর করা হয়, না হলে আপনি ফাইনাল আপনার প্রোডাক্ট শিপমেন্ট করতে পারছেন না। বাট সেই ডকুমেন্টস গুলো আমরা কি করতে পারছি না, একটু গোছায় নিতে পারছি না। কিরকম যে আপনার এখানে বলছে যে ডাজ ইউর ফ্যাসিলিটি হ্যাভ এ ডকুমেন্টেড কোয়ালিটি অ্যাসুরেন্স প্রোগ্রাম দ্যাট ইনক্লুড পারফরমেন্স অফ কেমিক্যাল। সেক্ষেত্রে আমাদের যেটা ইম্পর্টেন্ট ফার্স্ট, সেটা আমাদের ফ্যাক্টরিতে অবশ্যই কি থাকতে হবে যে আমাদের ফ্যাক্টরিতে একটা কোয়ালিটি অ্যাসুরেন্স প্রোগ্রাম থাকতে হবে। সেই কোয়ালিটি অ্যাসুরেন্স প্রোগ্রামের মধ্যে কি কি ডকুমেন্টস আমাদের প্রয়োজন হবে। আমাদের একটা কোয়ালিটি ডিপার্টমেন্ট রয়েছে যেখানে কিনা তারা কি করে, লাইক একটা ল্যাব ডিপার্টমেন্ট রয়েছে যারা কি না করে, তারা আমরা আমাদের কেমিক্যাল গুলোকে কেমিক্যাল গুলোকে টেকনিক্যাল ডাটা শিট ওয়াইজ সেটা ব্যবহার করা হচ্ছে কিনা সেটা আমাদেরকে ফার্স্ট এনশিওর করতে হবে। দেন আমরা যখন কেমিক্যাল পারচেস করি অনেক সময় কি করি যে কেমিক্যাল টেস্ট করি, সেই দু একটা কেমিক্যালের সার্টিফিকেট বা টেস্ট রিপোর্ট আপনার সাপ্লায়ারের কাছ থেকে নিতে হবে। দেন কেমিক্যাল সাপ্লাই, হ্যাঁ, দেন আমরা বলছি এসওপি ফর পারচেসিং কেমিক্যাল ফ্রম কোয়ালিফাইড সাপ্লায়ার। কোয়ালিটি রিপোর্ট, এই রিপোর্ট গুলোকে আপনার কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে যে এই রিপোর্ট গুলো প্রপার রয়েছে কিনা। দেন আপনাকে একটা টেকনিক্যাল ডাটা শিট অনুযায়ী একটা কেমিক্যালে আপনি কিছু ল্যাবে পাইলট প্রজেক্ট করলেন যে সেটা আপনি যে এক্সপেক্টেড লেভেলের শেড চাচ্ছেন। লাইক আপনি ডাইং করার উদ্দেশ্য কি, আপনার কিছু একটা স্পেসিফিক প্যান্টন নাম্বার সেটা হচ্ছে টি6 অথবা টিপিএক্স নাম্বারের সাথে আপনাকে কি করতে হবে, অ্যালাইন করতে যাচ্ছেন। এখন ডাইং করার পর দেখতেছেন যে অল্প কোয়ান্টিটি কেমিক্যাল এনে যে সেটা আপনার যে ডিজায়ার টিসিএক্স বা টিপিএক্স নাম্বার আছে বা প্যান্টন নাম্বার আছে সেটার সাথে ম্যাচ করতেছে, তাহলে কি হচ্ছে আপনার এই কেমিক্যালটা আপনার আপনার এক্সপেক্টেড লেভেলের কোয়ালিটি দিচ্ছে। পাশাপাশি সেটা এমআরএসএল কমপ্লাই করতেছে এবং আরএসএল কমপ্লাই করতেছে। এই ডকুমেন্টস গুলোকে আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে এটা আমাদের ল্যাব এইগুলো কাজ করে থাকে। আমাদের যে সকল ডাইং ল্যাব রয়েছে সেই ডাইং ল্যাবের সাথে একটু কমিউনিকেশন এবং তারা কি করতেছে আরএসএল পাস হচ্ছে কিনা এবং ফেল হচ্ছে কিনা সেটাও তারা
প্রতিটা ব্যাচ হয়তোবা অনেক ক্ষেত্রে প্রতিটা ব্যাচে হয় না। ডাইং করার পরে কিছু নির্দিষ্ট পরিমাণ কাপড় থার্ড পার্টি থেকে টেস্ট করিয়ে আনতেছে। তো এই ডকুমেন্ট গুলো আমাদের ফ্যাক্টরিতে নরমালি থেকে থাকে। এবং এছাড়াও কিছু ফিজিক্যাল ব্যাপার রয়েছে যেটা দেখবে, একটা ল্যাবে দেখবে যে আপনার ল্যাবে ইকুইপমেন্ট রয়েছে কিনা, ল্যাব টেস্টিং সিস্টেম রয়েছে কিনা। বাট অনেক ফ্যাক্টরিতে ল্যাব রয়েছে, ল্যাবের টেস্টিং সিস্টেম রয়েছে এবং কোয়ালিফাইড ল্যাব ম্যানেজার রয়েছে। সুতরাং এই ডকুমেন্টস গুলো আপনারা যখন প্রিপেয়ার করবেন, প্লিজ কমিউনিকেট উইথ ইউর ল্যাব, ডাইং ল্যাব, এবং সেক্ষেত্রে তাদের সাথে কমিউনিকেশন করে ওয়ান বাই ওয়ান সমস্ত ডকুমেন্ট গুলো কালেক্ট করে প্রপারলি অ্যালাইন করে হিগ রিকোয়ারমেন্ট অনুযায়ী, অথবা আমি আজকে যেটা বলছি সেভাবে একটু যদি অ্যালাইন করে যদি ডকুমেন্টস গুলো রাখতে পারেন, তাহলে এই কোশ্চেনটা আনসার আপনার ইয়েস হবে। এরপর আমরা কোশ্চেনে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 20। কন্ট্রাক্টর সাবকন্ট্রাক্ট প্রিফার্ড কেমিক্যাল, do your contractor subcontractor source already approved or preferred chemical from a positive list to replace chemical not already included in RSL MRSL? এই ক্ষেত্রে যেটা করতে হবে, আপনাকে যেভাবে আপনার ব্র্যান্ড মনিটরিং করছে যে আপনি আরএসএল এমআরএসএল কমপ্লাই করে কোনো কেমিক্যাল ব্যবহার করছেন কিনা, সিমিলার ওয়েতে আপনাকে সাবকন্ট্রাক্টর অথবা কন্ট্রাক্টরকে আপনাকে মনিটরিং করতে হবে। এবং সেক্ষেত্রে আপনার একটা প্রসিডিউর থাকবে যে আপনি তাদেরকে কিভাবে, তারা এমআরএসএল আরএসএল এর বাইরে কোনো কেমিক্যাল, এমআরএসএল আরএসএল কোনো কেমিক্যাল ব্যবহার করছে কিনা, যদি করে থাকে তার এগেনস্টে আপনি কি অ্যাকশন প্ল্যান নিয়েছেন সেগুলো থাকবে। এবং আপনার ক্লিয়ার কমিউনিকেশনের ব্যবস্থা থাকবে। এবং আপনি এটাও হতে পারে যে আপনি হিগ ইন্ডেক্সের মাধ্যমে তাদেরকে কি করছেন, তাদেরকে মনিটরিং করছেন। সুতরাং এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট আপনাকে আপনার সাবকন্ট্রাক্টর এবং সাবকন্ট্রাক্টর ইউনিট গুলোকে আপনাকে লিস্ট করতে হবে। দেন তাদের সাথে কমিউনিকেশন করতে হবে। মেল কমিউনিকেশন হতে পারে, ফিজিক্যাল কমিউনিকেশন হতে পারে। এবং ফিজিক্যাল কমিউনিকেশন হলে অবশ্যই আপনার লগ বুকে থাকবে, বা তার আগে একটা মেল ইনভাইটেশন থাকবে যে আমরা এই তারিখে আমরা কমিউনিকেশন করতে চাচ্ছি। তো এইভাবে কমিউনিকেশন করার মাধ্যমে আমরা কি, আপনারা এই ডকুমেন্টস গুলো যদি আপনার থাকে, তাহলে আপনি কি করতে পারেন, আপনি এই কোশ্চেনটা আনসার ইয়েস করতে পারেন। দেন লাস্ট কোশ্চেন, question number 23. Does your facility have documented business goals, process, and action showing commitment, equipment, process, choice of substitute chemical to new sustainable chemistry innovation? আপনার এখানে একটা গোল থাকতে হবে, যে গোলটা কিনা স্মার্ট গোল হতে হবে। স্মার্ট মিন্স স্পেসিফিক, মেজারেবল, অ্যাসাইনেবল, অ্যান্ড রিয়েলিস্টিক অ্যান্ড টাইম বেসড। ইনোভেশন ইন প্রসেস বলতে আমরা কি বোঝাচ্ছি, অথবা হিগ ইন্ডেক্স কি চাচ্ছে এখানে? হিগ ইন্ডেক্স চাচ্ছে যে আপনার ফ্যাক্টরি থেকে কোনো সল্ট ফ্রি বা ওয়াটারলেস ডাইং করা হচ্ছে কিনা। বেস্ট প্র্যাকটিসের ইমপ্লিমেন্টেশন হচ্ছে আপনার ইনোভেশন। রিকভারি রিইউজিং অফ কেমিক্যাল, আপনি কোনো কেমিক্যাল কি রিকভারি বা রিইউজ করছেন কিনা, আপনি ব্লিচ উইদাউট কেমিক্যাল কোনো ব্লিচিং করছেন কিনা, সলভেন্ট ফ্রি কোনো প্রসেস রয়েছে কিনা, বা ইলেকট্রোকেমিক্যাল ডাইং প্রসেস আপনি ইমপ্লিমেন্ট করেছেন কিনা। এই সকল বিষয় যদি আপনার ফ্যাক্টরিতে ইমপ্লিমেন্ট করে থাকেন, সেক্ষেত্রে আপনার এই কোশ্চেনটা আনসার ইয়েস হবে। যদি এটা অনেক অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, বাট আমি মনে করি যে আমরা প্রতিনিয়ত আমরা যেভাবে আমাদের সাস্টেনেবিলিটি আমাদের ফ্যাক্টরিগুলোতে ইমপ্রুভ করছি, আস্তে আস্তে আমার ইমপ্রুভ করছি, হোপফুলি যে নেক্সট ইয়ারগুলোতে আমরা এটা করতে পারবো। এটাতে আমরা এই সল্ট ফ্রি ডাইং বা রিকভারি রিইউজিং কেমিক্যাল, ব্লিচিং উইদাউট ডাইং, অথবা আমরা যদি বলতে পারি ওয়াটারলেস ডাইং, এগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করতে হবে। এই কোশ্চেনগুলো আমরা যদি এই কোশ্চেন আনসার ইয়েস পেতে হলে আমাদের এই সকল বিষয় আমাদের ফ্যাক্টরিতে ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমাদের এই 23টি কোশ্চেন নিয়ে আজকে এই ট্রেনিং সেশনটা সাজানো ছিল আমাদের। সরি, হ্যাঁ, লেভেল 2 এবং 3 23 নাম্বার কোশ্চেন দিয়েই আমাদের এই লেভেলটা, এই আজকে ওয়েবিনারটা সাজানো ছিল। আমরা লাস্ট কোশ্চেনে চলে আসছি। আমরা এখন একটু কোশ্চেন এবং ডিসকাশন সেশনে যাব। আমি কিছু কোশ্চেন পেয়েছি, আপনাদের কোশ্চেন গুলো আমাদের সাথে একটু আলোচনা করব। এখন একটা কোশ্চেন আছে, ভাইয়া বলছেন যে একটা, উনি কোশ্চেন নাম্বার 13 এবং কোশ্চেন নাম্বার 20 নিয়ে কোশ্চেন হচ্ছে যে, ডু উই নিড লট নাম্বার ফর বোথ কোশ্চেন? ইয়েস ভাইয়া, আমরা লট নাম্বার ছাড়া কোনো আমরা লট নাম্বার ছাড়া কোনোভাবেই আমরা এই 13 নম্বর এবং 20 নম্বর কোশ্চেন আনসার করতে পারবো না। কারণ হচ্ছে, লট নাম্বারটা কেন প্রয়োজন? লট নাম্বারটা এই কারণে প্রয়োজন, সেটা হচ্ছে যে যদি কোনো একটা ফ্যাক্টরিতে
একটা কোনো একটা ফ্যাক্টরিতে কোনো একটা প্রোডাক্টে আমাদের আ কোনো একটা ফ্যাক্টরি কোনো একটা প্রোডাক্টে যদি হ্যাজার্ডাস কেমিক্যাল পাওয়া যায়, সেক্ষেত্রে আপনার লট নাম্বার উদ্দেশ্য হচ্ছে ওই ম্যানুফ্যাকচারকে আস্ক করা যে তোমার এই লট নাম্বারে এই লট নাম্বারের কেমিক্যালটা আমার হ্যাজার্ডাস, এখান থেকে এটা আসছে। এখন সে অনুযায়ী আপনার কেমিক্যাল ম্যানুফ্যাকচার ওই লট নাম্বার দিয়ে সে কি করবে? কেমিক্যাল ওই লট নাম্বার দিয়ে সে দেখবে যে তার কেমিক্যাল ফর্মুলেশন এ কোন কেমিক্যালটা ব্যবহার করা হয়েছে এবং কোনটা থেকে আপনার সেই হ্যাজার্ডাস কেমিক্যালটা পাওয়া গিয়েছে। সুতরাং লট নাম্বারটা স্টিল ইম্পোর্টেন্ট এবং এটা আপনার কোয়েশ্চেন নাম্বার 13 এবং 20 দুইটাতে থাকতে হবে। এবং কোয়েশ্চেন নাম্বার 13 যদি আপনার আনসার ইয়েস করতে পারেন, আল্টিমেটলি কোয়েশ্চেন নাম্বার 20 আনসারও ইয়েস হয়ে যাচ্ছে। এইভাবে যে আপনি মোটামুটি আ একটুখানি এক্সটেন্ড করতে হবে। ২-১ টা লাইন শুধুমাত্র এড করতে হবে। যেটা বলছি কিনা। হয়তোবা আপনি ডাইং এ কোয়েশ্চেন নাম্বার 13 এ ডাইং থেকে আপনার লট নাম্বারে যাচ্ছেন। আর কোয়েশ্চেন নাম্বার 20 এ আপনার ফাইনাল প্রোডাক্ট থেকে লট নাম্বারে যাচ্ছেন। তাহলে ডাইনিং থেকে ফাইনাল প্রোডাক্ট এই অংশটুকুর জন্য শুধুমাত্র কয়েকটা স্টেপ আপনাকে এড করতে হবে। একটা ভাই কোয়েশ্চেন করেছে হোয়াট ইস পজিটিভ লিস্ট? পজিটিভ লিস্ট হিগ ইনডেক্স পজিটিভ লিস্ট বলতে সে সকল কেমিক্যালকে পজিটিভ লিস্টেড বলছে যে সকল কেমিক্যালে যদি কোনো কেমিক্যাল জেডডিসি গেটওয়েতে থাকে, যদি কোনো কেমিক্যাল অকরেন্স সার্টিফিকেট থাকে, যদি কোনো কেমিক্যাল গড সার্টিফিকেট থাকে অথবা কোনো একটা কেমিক্যালের ব্লু সাইন সার্টিফিকেট থাকে, সেই কেমিক্যাল গুলোকে জেডডিসি পজিটিভ লিস্টেড কেমিক্যাল বলছে। একটা ভাই বলছে যে প্লিজ প্রোভাইড হ্যাজার্ড অ্যানালাইসিস ফরম্যাট। ওকে ভাই, আপনার যদি হ্যাজার্ড অ্যানালাইসিস যদি আপনি ফ্যাক্টরিতে কেমিক্যালের হ্যাজার্ড অ্যাসেসমেন্ট করার জন্য আপনি যেটা চাচ্ছেন হ্যাজার্ড অ্যাসেসমেন্ট, ওকে, আপনি কাইন্ডলি আমাকে ওয়ান টু ওয়ান একটু কমিউনিকেশন করবেন, আমি আপনাকে চেষ্টা করবো হ্যাজার্ড অ্যাসেসমেন্টের কোনো আমার কাছে ফরম্যাট রয়েছে আপনাকে দেওয়ার জন্য। ওকে, এখানে বলা হচ্ছে হোয়ার টু অ্যাড ব্যাচ নাম্বার অফ কেমিক্যাল ইন দ্য ওয়াশ রিকিউ, ক্যান ইউ প্লিজ গিভ এ ডামি অফ দিস? ভাইয়া, আপনি আমার সাথে একটু কমিউনিকেশন করবেন, আমি চেষ্টা করবো আপনার কোশ্চেন আপনাকে ডকুমেন্টস প্রোভাইড করার জন্য। কারণ বেসিক্যালি ওয়াশিং ইন্ডাস্ট্রিতে আমরা যেটা দেখে থাকি প্রতিটা ওয়াশিং এর জন্য একটা করে রেসিপি থাকে। সেই রেসিপিতে কেমিক্যালের ডান পাশে বা কেমিক্যালের বাম পাশে যেখানে কেন সেই কেমিক্যাল স্পেসিফিক কেমিক্যাল ওয়াইজ আপনাকে একটা লট নাম্বার আপনাকে লিখতে হবে। আপনি আমার সাথে একটু কমিউনিকেশন করবেন। আমি চেষ্টা করব আপনাকে ডকুমেন্টসটা প্রোভাইড করার জন্য। হ্যাঁ, ডকুমেন্টসটা প্রোভাইড করার জন্য। আরেকটা ভাই কোয়েশ্চেন করেছে, "ক্যান ইউ টেল মি ইফ দেয়ার ইস নো সাবকন্ট্রাক্টর ইন আওয়ার ফ্যাসিলিটি, হাউ ক্যান ইউ কোয়েশ্চেন নো 222?" ওকে, আ এখানে কোয়েশ্চেন নাম্বার 22 আপনার জন্য অ্যাপ্লিকেবল যদি না হয়, তাহলে সেটা আপনার যদি কোনো সাবকন্ট্রাক্ট ইউনিট না থাকে, তাহলে আপনার কোয়েশ্চেনটা নট অ্যাপ্লিকেবল হবে। এই কোয়েশ্চেনটার জন্য আপনার অ্যাপ্লিকেবল হবে না। সেক্ষেত্রে আপনি ফুল পয়েন্ট পেয়ে যাবেন। কারণ এই কোয়েশ্চেনটা মার্ক আপনার কোনোভাবে আপনার টোটাল মার্কের সাথে অ্যালাইন হবে না। তাহলে এই ছিল আজকের কোয়েশ্চেন। আমি যতটুকু যে কয়টা কোয়েশ্চেন পেয়েছি সব কটা কোয়েশ্চেন আনসার দিয়েছি। এরপরও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমার মোবাইল নাম্বার, ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে। আপনারা আমার সাথে কমিউনিকেশন করতে পারেন। আমরা একটু খুব কুইক একটা কুইজে অংশগ্রহণ করব। সেই কুইজটা হচ্ছে আপনার কাহুট। আপনারা একটু আপনাদের মোবাইল থেকে অথবা আপনার ওয়েব থেকে কাহটটা একটু ডাউনলোড করে নেবেন, অথবা ওয়েবসাইট থেকে কাহট ডাউনলোড করতে হবে না, সরাসরি আপনার কাহট লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। একটু সময় নিচ্ছি, আপনারা সবাই একটু কাহটটা মোবাইল অ্যাপসে অথবা আপনার ওয়েবসাইটে কাহট KAHOOT এটা লিখে সার্চ দিলেই আপনার ওয়েবসাইটও পাবেন। আমরা একটা কুইজ অংশগ্রহণ করব। একটা পিন জেনারেট হবে আপনার মোবাইলে অথবা ওয়েবে, একটা পিন জেনারেট হবে। সেই পিন নাম্বারটা দিবেন। আমরা একটা দেখতে পাচ্ছি এখানে পিন হচ্ছে 1708091। দেওয়ার পর আপনার নামটা স্ক্রিনে চলে আসবে। দেন কিছু কোয়েশ্চেন আসবে। আমরা কোয়েশ্চেন গুলোকে ওয়ান বাই ওয়ান আমরা আনসার করার চেষ্টা করব। ইয়েস, আমরা পাচ্ছি ওয়ান বাই ওয়ান। আমরা শুরু করতে পারি। আমাদের লেটস স্টার্ট। এখানে লেভেল 1 এ কিছু কোয়েশ্চেন আমরা এড করে রেখেছি। It is sufficient if only the chemical used in the production are included in the chemical inventory? আমরা পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছি 100 প্লাস প্লাস শুধুমাত্র একটা রেসপন্স করেছেন মাত্র 13 জন। এই কোশ্চেনটা হচ্ছে যে আমরা কেমিক্যাল ম্যানেজমেন্ট লেভেল 1 এর কিছু কোশ্চেন কাহটে কুইজ আমরা রেখেছি, সেটা আপনাদের শুধুমাত্র একটু কুইক রিভিউ করার জন্য। যে কেমিক্যাল ইনভেন্টরিতে
শুধুমাত্র প্রোডাকশন কেমিক্যালি থাকলেই সেটা সাফিসিয়েন্ট। এটা ট্রু অর ফলস? এটা ফলস। কেমিক্যাল ইনভেন্টরিতে অবশ্যই আপনার প্রোডাকশন কেমিক্যাল প্লাস অপারেশন কেমিক্যাল সবকটা কেমিক্যালই থাকতে হবে। নেক্সট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা হচ্ছে অ্যারেঞ্জ দ্য পসিবল সেফগার্ড মেজার্স এগেইনস্ট টক্সিক কেমিক্যাল অ্যাকর্ডিং টু দ্য বেস্ট পসিবল অর্ডার। আপনার টক্সিক কেমিক্যাল এগেইনস্টে আপনি কি কি সেফটি মেজার্স নেবেন, বেস্ট সেফটি মেজার্স কোনটা, সেগুলোকে আপনার একটা অনুযায়ী অ্যাসেন্ডিং অর্ডারে আপনাকে সাজাতে হবে। এক্ষেত্রে যেটা করতে হবে, ফার্স্ট আপনাকে টক্সিক কেমিক্যাল গুলোকে রিপ্লেস করতে হবে। দেন এই কেমিক্যাল গুলোকে আইসোলেশন করতে হবে। যদি সেটা না পারেন তাহলে দেন পিপি ইউজ করতে হবে। পিপি ইউজ করার পরও যদি কোনো ইনসিডেন্ট ঘটে সেটা হলে সেক্ষেত্রে ইনসিডেন্ট রেসপন্স করতে হবে। এটা হচ্ছে কারেক্ট অর্ডার। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য অ্যাব্রিভিয়েশন অফ এমআরএসএল? এমআরএসএল অ্যাব্রিভিয়েশনটা কি? এমআরএসএল অ্যাব্রিভিয়েশন হচ্ছে ম্যানুফ্যাকচারার রেস্ট্রিক্টেড সাবস্টেন্স লিস্ট। নেক্সট কোশ্চেন, look at the following pictures and evaluate the procedure. আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো পিকচার রয়েছে, যে এটা একটা পিকচার রয়েছে সেটা কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেমটা, স্টোরেজ সিস্টেমটা প্রপার কিনা। দ্য ব্যাড, দিস ইজ আ ব্যাড কেমিক্যাল স্টোরেজ এক্সাম্পল। নেক্সট কোশ্চেন, এখানে বলা হচ্ছে যে হুইচ ইনফরমেশন ইজ নট রিকোয়ার্ড ফর দ্য কেমিক্যাল ইনভেন্টরি। আমরা এভাবে চিন্তা করতে পারি যে কোন information আমাদের chemical inventory জন্য required. Lot number is required, process data is required, function is required, but similar chemical name is not required. What does RSL stand for? RSL এর full meaning টা কি? Abbreviation টা কি হতে পারে? Restricted substance list. This is RSL stand for restricted substance list. Next, true false. Chemical storage areas should be ventilated. Yes, this is the correct answer. Do you have to report if you have a failure resolution process that is followed in the event of RSL test failure? Yes. আপনার যদি RSL টেস্ট ফেল করে সেক্ষেত্রে আপনার রেজলিউশন প্রসেসের জন্য আপনাকে একটা রিপোর্ট করতে হবে। সুতরাং এটা ট্রু। একটা কেমিক্যাল স্টোরেজের ক্ষেত্রে এরিয়া ইজ অ্যাক্সেসিবল ফর এভরি এমপ্লয়ি, দিস ইজ রং। আর বাকি সবকটা রাইট। এরিয়া অবশ্যই ভেন্টিলেটেড থাকতে হবে, অ্যান্টি এক্সিট থাকতে হবে, এবং সেক্ষেত্রে কন্টেনারগুলো গুড কন্ডিশন, ক্লোজড এবং লেভেল থাকতে হবে। আমরা মেটাল ফিনিশিং এ, ফেব্রিক ফিনিশিং, ডাইং এ আমরা কেমিক্যাল ব্যবহার করে থাকি। এটাই এই কোশ্চেনটা করার মূল উদ্দেশ্য, যে আমরা কোথায় কেমিক্যাল ব্যবহার করে থাকি। আমরা অফিসে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করে থাকি না। হুইচ পজিটিভ লিস্ট আর অ্যাকসেপ্টেড বাই হিগ এফএম? আমরা পজিটিভ লিস্ট নিয়ে কথা বলেছি, একটু খেয়াল করে দেখবেন। ব্লু সাইন, অকরেক্স, ইকো পাসপোর্ট, এছাড়াও জেডডিসি গেটওয়ে এবং গডস, এই চারটা কেমিক্যাল, এই চারটা সার্টিফিকেশন বা আহ, এগুলোকে পজিটিভ লিস্ট হিসেবে হিগ ইন্ডেক্স ই করছেন, গ্রহণ করছেন। নেক্সট কোশ্চেন, পিবিটি মিনস persistence by accumulative and toxic. True or false? True. Next question, last question. For life cycle assessment, the following upload may be accepted. কি কি accepted হতে পারে? For life cycle এর জন্য MFCA, LCA, স্টাডিজ এবং ব্লু সাইন, ব্লু এক্সপার্ট অ্যাসেসমেন্ট এগুলো accepted. ওকে, আমরা একটু স্লাইডে ব্যাক করতে যাচ্ছি। আরে হয়তো আর 5টা মিনিট আমরা সময় নিব। আমাদের ফ্যাক্টরিতে আমরা একটু আমাদের লিডারশিপ এন্ড সাস্টেইনেবিলিটি সম্পর্কে আমরা বলবো, যে আমরা কি কি সার্ভিস দিয়ে থাকি। আমাদের সার্ভিসের মধ্যে রয়েছে ম্যাটেরিয়ালিটি অ্যাসেসমেন্ট এন্ড স্ট্র্যাটেজিস। আমরা বিভিন্ন কোম্পানির জন্য স্ট্র্যাটেজি তৈরি করে থাকি। সেটা অনেক ফ্যাক্টরির জন্য। ম্যাটেরিয়ালস এন্ড প্রোডাক্ট, সাপ্লাই চেইন এন্ড ফ্যাসিলিটিস, ওয়ার্কশপ এন্ড ট্রেনিংস আমরা অর্গানাইজ করে থাকি, আমরা প্রোভাইড করে থাকি। আমাদের ট্রেনিং এর জন্য বা হিগ এফএম বা এসএলসিপি ট্রেনিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে যোগাযোগ দেওয়া আছে। আমাদের
এছাড়াও আমার মোবাইল নাম্বার, ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। আপনাদের জন্য রেকর্ডিং এবং আমাদের যেকোনো হয়তোবা আজকে অনেকে ট্রেনিং অর্গানাইজ করতে পারেননি অথবা এই ট্রেনিংটা আবার পরে শুনতে চাচ্ছেন। YouTube এ গিয়ে আপনারা দেখতে পাবেন যে আমাদের এই সকল সেকশন 1 এর সাইট ইনফো, পারমিট, এনার্জি অ্যান্ড জিএইচজি, ওয়াটার, ওয়েস্ট ওয়াটার সবকটা সেকশনের উপর আলাদা, আলাদা করে ট্রেনিং আমাদের YouTube এ রয়েছে। আপনাদের লিডারশিপ এন্ড সাস্টেইনেবিলিটি YouTube এ সার্চ দিয়ে এই ট্রেনিং গুলো যেকোনো সময় শুনতে পারবেন। আমরা যে লিডারশিপের টিম দেখতে পাচ্ছেন, আমরা সবাই বিভিন্ন দেশের থেকে কাজ করছি। বাংলাদেশ থেকে আমি রয়েছি। আমাদের আরো টিম মেম্বার রয়েছে। হিগ ইনডেক্স আমরা নেক্সট আপনাদের কাছ থেকে একটা কথা বলেছিলাম যে আমাদের বাংলাদেশের হিগ ইনডেক্স লিডারশিপ অ্যান্ড সাস্টেইনেবিলিটি একটা ফেসবুক পেজ রয়েছে, লিডারশিপ অ্যান্ড সাস্টেইনেবিলিটি বাংলাদেশ। আপনারা সেই ফেসবুক পেজটাতে আপনারা লাইক বা যদি টাচ থাকেন তাহলে আমাদের নেক্সট কি ট্রেনিং আসবে এবং নেক্সট কি আপডেট আসবে সেগুলো নিয়ে আমরা কথা বলতে সেগুলো নিয়ে আমরা সবসময় আপডেট করে থাকি। সুতরাং আমাদের পেজটাতে আপনার লাইক দিতে পারেন অথবা আমাদের পেজটাকে ফ্রিকোয়েন্টলি টাচে থাকতে পারেন। আমাদের নেক্সট কি ট্রেনিং আসতেছে। আপনাদের যেটা বলছিলাম লাস্ট ট্রেনিং এ যে আমরা আপনাদের একটা সার্ভে ফর্ম দিয়েছিলাম। নেক্সট ট্রেনিংটা কি হতে পারে? আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে আমাদেরকে জানাবেন যে কোন সেকশনটার উপর নেক্সট ট্রেনিং পেতে চাচ্ছেন। আমরা কেমিক্যাল ম্যানেজমেন্টের লেভেল 1 এবং 2 শেষ করলাম এবং লেভেল 1 শেষ করেছি পূর্বের ট্রেনিং এ। আজ লেভেল 2 এবং 3 নেক্সট কোন সেকশনটার উপর আপনার ট্রেনিং পেতে চান আপনারা আমাকে জানাবেন। আমরা চেষ্টা করব সে অনুযায়ী নেক্সট ট্রেনিংটা অর্গানাইজ করতে। আর মোস্ট প্রবাবলি আমরা খুব শীঘ্রই একটা ট্রেনিং নিয়ে আসবো। সেটা হচ্ছে এসএলসিপি র উপর। আমি ট্রেনিংটা কন্ডাক্ট করব। এসএলসিপি যেহেতু এটা অনেকেই একটা বেশ বড় চ্যালেঞ্জ, অনেকেই চ্যালেঞ্জ ফেস করতে পারেন যেহেতু এটা নতুন আসছে। হোপফুলি আমরা সেই ট্রেনিংটাতে আপনাদের সবাইকে পাবো। থ্যাংক ইউ ফর জয়নিং ইন দ্য ট্রেনিং। আজকের মতো আজকে আমি বিদায় নিতে চাচ্ছি। আমি মোহাম্মদ গোলাম মোতাকাব্বি। আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ওয়েবিনারে। আর ভেরিফিকেশন সম্পর্কিত যে কোনো প্রকার তথ্য কোনো ভেরিফিকেশন করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ভেরিফিকেশন করছি। এছাড়া ট্রেনিং বা কনসালটেন্সি বা জেডডিসি ট্রেনিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে আমাদের ট্রেনিং এ জয়েন করার জন্য।